হ্যালো এভরি স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। টেমকিউসি তরফ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। অর্থাৎ পদার্থের যে তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল, গ্যাস। এই কঠিন তরল গ্যাসের মধ্যে আজকে কঠিনের অবস্থা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব এই ক্লাস ভিডিওতে। তো যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অন করে রাখো। এইরকম ইম্পর্টেন্ট ক্লাস ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে আগে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলো আমি দেরি না করে ক্লাসটা শুরু করছি। দেখো, আমি বলছিলাম যে পদার্থের কঠিন অবস্থা, যেটা আমরা দ্বাদশ শ্রেণী অর্থাৎ নিউ সিলেবাস অনুযায়ী পদার্থের যে তিনটা অবস্থা অর্থাৎ কঠিন, তরল আর গ্যাস, অর্থাৎ নিউ সিলেবাস অনুযায়ী কঠিন আর গ্যাস সেটা আমরা কিন্তু ক্লাস 11-এ পড়বো, আর লিকুইডটা আমরা পড়বো কি না ক্লাস 12-এ গিয়ে পড়বো। এই কিন্তু নিউ সিলেবাসে একটু চেঞ্জ করেছে। তো চলো আমরা দেখে নিই ক্লাস ভিডিওগুলো। দেখো, তাহলে পদার্থ পদার্থ কাকে বলবো আগে জেনে নিই আমরা। না, পদার্থ বলতে তাকেই বলবো যা ইন্দ্রিয় গ্রাহ্য, যা কিছুটা স্থান দখল করে থাকে, তাকেই নরমালি আমরা কি বলবো? পদার্থ বলবো আমরা। ক্লিয়ার? পদার্থের তিনটা অবস্থা আছে, কি কি আছে না কঠিন, তরল, গ্যাস। অর্থাৎ এটাকে আমরা কি বলবো? সলিড বলবো, এটাকে আমরা লিকুইড বলবো আমরা, আর হচ্ছে কি গ্যাস। পাশে একটা ইমেজ দেখতে পাচ্ছ বা ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে সলিড, লিকুইড আর হচ্ছে কি গ্যাস। এই তিনটা পদার্থের কিন্তু অবস্থা। তাহলে পদার্থের এই তিনটা অবস্থার মধ্যে তোমাদের যেটা ফার্স্ট বললাম কি না এই কঠিন আর গ্যাস, এইটা পড়বো আমরা ক্লাস 11-এ, যেটা হচ্ছে নিউ সিলেবাস অনুযায়ী। আর তরল পদার্থটা কি হবে না ক্লাস 12-এ গিয়ে পড়বো আমরা। আমাদের ওল্ড সিলেবাসে ছিল কিন্তু পদার্থের কঠিন অবস্থাটা কিন্তু ক্লাস 12-এ ছিল, আর তরল আর গ্যাসীয় পদার্থটা ক্লাস 11-এ ছিল। তো এইটুকু জাস্ট চেঞ্জ হয়েছে যে আমরা ফার্স্ট ক্লাস 11-এ তরল, কঠিন আর গ্যাসটা পড়ে নিব, আর তরল পদার্থটা কিন্তু ক্লাস 11-এ গিয়ে পড়বো। এটা হচ্ছে নিউ সিলেবাস। তাহলে আমরা বললাম যে পদার্থ বা পদার্থ কাকে বলে? যা ইন্দ্রিয় গ্রাহ্য, যা কিছুটা স্থান দখল করে থাকে, তাকে আমরা সাধারণত নরমাল ভাবে কি বলবো? পদার্থ বলবো। ক্লিয়ার? বুঝতে পারছি কি বলছি? চলো, এই কঠিন, তরল, গ্যাসের মধ্যে আজকে আমি কঠিন নিয়ে কিন্তু আলোচনা করব, বা কঠিন পদার্থ নিয়ে কিন্তু আজকে আমার এই ক্লাস ভিডিওটা। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তিনটা ছবি দেওয়া আছে বা ইমেজ তুলে ধরেছি, যাতে তোমাদের খুব বুঝতে সুবিধা হবে। তো আমি এই কঠিন পদার্থ নিয়ে একটু জাস্ট এইখানে আলোচনা করে দিই, তারপর আমরা নেক্সট স্লাইডে যাব বা নেক্সট টপিকের উপর যাব। দেখো, সলিড বা কঠিন পদার্থের ক্ষেত্রে যে কণাগুলো থাকে, এই কণাগুলো কিন্তু অত্যন্ত কাছাকাছি থাকে। কি থাকে? অত্যন্ত কাছাকাছি থাকে। কাছাকাছি থাকার জন্য কঠিন পদার্থের যে কণাগুলো ইন্টারঅ্যাকশনটা অনেকটা বেশি হয়, যার জন্য পদার্থটা কিন্তু সলিড বা কঠিন অবস্থায় থাকে। যদি আমি তরল পদার্থ নিয়ে আলোচনা করি, তাহলে তরল পদার্থে দেখবো আমরা তার যে কণাগুলো থাকে, ওই কণাগুলো কিন্তু অনেক দূরে দূরে থাকে। কার তুলনায়? না সলিডের তুলনায় অনেকটা দূরে দূরে থাকে, যার ফলে একটা কণা আর একটা কণার প্রতি অ্যাট্রাকশন বা আকর্ষণটা অনেকটা কিন্তু কম হয়, যার জন্য সে কিন্তু তরল পদার্থ বা তরল ফর্মে কিন্তু থাকে। গ্যাসীয় পদার্থে দেখবো আমরা কণাগুলো কিন্তু তরল বা সলিড থেকে আরো দূরে দূরে থাকে, যার জন্য কি হচ্ছে এদের মধ্যে একটা কণা আর একটা কণার প্রতি অ্যাট্রাকশনটা বা আকর্ষণ বলটা অনেকটা কম হয়, যার জন্য তারা গ্যাসীয় অবস্থায় থাকে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা ভাববো কি যে গ্যাসের যে কণাগুলো তাদের ডিস্টেন্সটা অনেকটা বেশি, যার জন্য কি হচ্ছে তাদের আকর্ষণ বলটা কম, এই কারণে তারা কিন্তু গ্যাস ফর্মে থাকে। তাহলে সব থেকে সলিডের ক্ষেত্রে কি দেখলাম? কণাগুলো খুব কাছাকাছি থাকে, যার জন্য তারা অ্যাট্রাকশন বা কি বলবো আমরা আকর্ষণ বলটা একটা কণা আর একটা কণার প্রতি বেশি হয়, যার জন্য সে সলিড ফর্মে থাকে। লিকুইড পদার্থের ক্ষেত্রে বলবো আমরা সলিড তুলনায় একটু হলেও ডিস্টেন্সটা কণার ক্ষেত্রে একটু বেশি, আবার গ্যাসের তুলনায় অনেকটা কম, যার জন্য বলবো আমরা সেটা তরল পদার্থ রূপে থাকে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমি কি বললাম এখনই না সলিড আর লিকুইডের তুলনায় গ্যাসীয় পদার্থের কণাগুলো অনেকটা ডিস্টেন্স বেশি থাকে, যার জন্য তারা কিন্তু গ্যাসীয় অবস্থা থাকে। এই জন্য আমরা নরমালি বলি যে গ্যাসীয় পদার্থ কিন্তু
ফ্রি অবস্থায় থাকতে চাই সবসময়, যে ফ্রি অবস্থায় থাকতে চাই। কারণ কি না, তাদের কণাগুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশন বা আকর্ষণ বল নেই, তার জন্য তাদেরকে আমরা ধরে রাখতে পারি না গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। ক্লিয়ার? আমরা যখন গ্যাস বা লিকুইড যখন পড়াবো সেখানে আরো ডিটেলস ভাবে এই জিনিসগুলো সেখানে আলোচনা করব। আজকে আমি কিন্তু তোমাদের আজকে যে বিষয়টা আলোচনা করব তোমাদের, সেটা হচ্ছে সলিড বা কঠিন পদার্থ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিই কঠিন পদার্থ। দেখো, ফার্স্ট বলছি যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য ও তার শ্রেণীবিন্যাস জেনে নিব আমরা, যে কঠিন পদার্থ ক্ষেত্রে কি হয়। ফার্স্ট বললাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো কিন্তু অনেকটা কাছাকাছি থাকে, যার জন্য কি হয় না, তারা একটা কণা আরেকটা কণার প্রতি অ্যাট্রাকশন বা আকর্ষণ বলটা অনেকটা বেশি হয়, যার জন্য তারা সলিড ফর্মে থাকে। বলতে পারলাম কি বলছি, কণাগুলো কি মুভমেন্টে থাকে। চলো, এই কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য জেনে নিই। দেখো, ফার্স্ট বলছে যে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার আয়তন আছে, স্বাভাবিক। যেমন যদি আমি বলি সল্ট বা লবণ, দেখো লবণে একটা নির্দিষ্ট আকার থাকে বা শেপ থাকে, নিশ্চয়ই যেটা নির্দিষ্ট জ্যামিতিক আকার বলবো আমরা, হ্যাঁ কি না। 2 নম্বর পয়েন্ট বলবো আমরা যে কঠিন পদার্থ দৃঢ় হয় এবং অসংলগ্ন হয়, মানে ইনকম্প্রেসিবল। অসংলগ্ন কথার অর্থ কি, বা এই যে রিজিড যেটাকে বললাম দৃঢ়, দৃঢ় কথার অর্থ হচ্ছে যে কঠিন পদার্থ কিন্তু অনেকটা শক্ত হয়। যেমন বললাম তোমাকে লবণ বললাম, বা আমরা চিনি বলতে পারি। এই যে এক্সাম্পল গুলো বললাম, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কঠিন পদার্থের এক্সাম্পল, কারণ এগুলোই তো কঠিন পদার্থ বা ক্রিস্টাল আকার থাকে। কি বললাম বুঝতে পেরেছো তো। অসংলগ্ন কথার অর্থ হচ্ছে, ধরো তারা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন হচ্ছে তাপমাত্রা, প্রেসার বা তড়িৎ, এইসব কিছু কিছু, বা তড়িৎ প্রবাহ, এইসব উপর কিন্তু কিছু কিছু নির্ভর করে না কারা না কঠিন পদার্থের ক্ষেত্রে। কারণ দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে তারা যেহেতু সলিড আকারে থাকে, তো তারা আমাকে কারোর উপর, অর্থাৎ কোন একটা সলিউশনে তাকে সলিবল করার পর তখন কিন্তু তাকে তড়িৎ বলতে পারি, বা আমরা তাকে তড়িৎ প্রবাহের উপর নির্ভর করতে পারে, সে কথা বলতে পারি আমরা। তো এক্ষেত্রে নর্মালি তোমরা শুধু ভেবে রাখো যে অসংলগ্ন কথা অর্থ হচ্ছে যারা কোনো প্রভাব, অর্থাৎ তড়িতের প্রভাবের উপর কিন্তু নির্ভর করে না। বুঝতে পারলাম কি বলছি। তো চলো নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি না, কঠিন পদার্থের ঘনত্ব কিন্তু অনেকটা বেশি। কেন বললাম আমি কঠিন পদার্থের ঘনত্ব বেশি না, তোমাদের এখনই আমি এক্সাম্পল বললাম একটা, যে কঠিন পদার্থের ক্ষেত্রে ধরো এই একটা শেপ আছে কঠিন পদার্থের, তাহলে এদের কণাগুলো কিন্তু অত্যন্ত খুব কাছাকাছি থাকে, কি তাই না। তাহলে এই কঠিন পদার্থ কাছাকাছি যত থাকবে, তাই তাদের কণার সংখ্যা নিশ্চয়ই বাড়বে, আর কণার সংখ্যা যত বেশি থাকবে তাহলে কি হবে, তাদের ঘনত্বও বাড়বে। আমি বলতে পারলাম কি বলছি। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে ঘনত্ব কিন্তু অনেকটা বেশি, কারণ কি এইটুকু বুঝলাম যে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে, যার জন্য কি হচ্ছে এদের কণার সংখ্যা অনেকটা বেশি, যেখানে গ্যাস আর তরলের তুলনায় কিন্তু অনেকটা বেশি কঠিন পদার্থের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা বলবো কি কঠিন পদার্থের ঘনত্ব কিন্তু অনেকটা বেশি, কার থেকে না, তরল বা গ্যাসীয় পদার্থ অপেক্ষা। চলো নেক্সট 4 নম্বর পয়েন্ট বলবো কি না, কঠিন পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল খুব বেশি। কেন বলছে না, এখনই বললাম যে কণাগুলো যখন কাছাকাছি থাকবে তখন তাদের মধ্যে আকর্ষণ বলটা আরো বেশি হবে। যত কাছাকাছি কণা থাকবে, একটা কণা একটা কণার প্রতি যে অ্যাট্রাকটিভ ফোর্স যাকে বলবো আমরা, বা যাকে আমরা আকর্ষণ বলবো, আরো বহুগুণ বাড়বে নিশ্চয়ই, হ্যাঁ কি না। তাই কঠিন পদার্থের উপাদান কণিকাগুলি কি হয় না, ক্লোজ প্যাক থাকে, মানে ঘন সন্নি বিশিষ্ট থাকে, মানে খুব কাছাকাছি থাকে, যার জন্য তাদের ঘনত্ব কিন্তু অনেকটা বেশি হয়। বুঝতে পারলাম কি বলছি। চলো 5 নম্বর বলছে যে কঠিন পদার্থের কণাগুলি গতিশক্তি খুব কম হয়। গতিশক্তি কথা অর্থ কি, দেখো আমি একটা নর্মালি এক্সাম্পল দিয়েছিলাম, ধরো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো অনেক দূরে দূরে ছিল, কার তুলনায় না, কঠিন আর তরল পদার্থের তুলনায়। ক্লিয়ার। তাহলে যত কণাগুলো দূরে দূরে থাকবে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা কম হবে, আর যত আকর্ষণ বল কম হবে তখন কি হবে, কণাগুলো ফ্রি অবস্থায় ঘুরতে থাকবে। ক্লিয়ার। যেমন আমরা এক্সাম্পল দিলাম গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে কণাগুলো কিন্তু তারা ফ্রি অবস্থায় থাকে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় না, কণাগুলো খুব কাছাকাছি থাকে, কাছাকাছি থাকার জন্য কি হচ্ছে, তারা আকর্ষণ বলটা বেশি হচ্ছে, যার জন্য তারা কিন্তু
যে বেগ বা যে গতি নিয়ে ঘুরতে থাকবে বা গতি নিয়ে যে ঘুরে বেড়াবে, সেইটা সম্ভব হচ্ছে না কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে। এই কারণে বলা আছে যে কঠিন পদার্থের কণাগুলো কিন্তু গতিশক্তি খুব কি হয়, কম হয়। এবং কণাগুলো উৎস স্তর হলো কণাগুলির কম্পন। কম্পন ছাড়া কঠিন পদার্থের কণা অন্য কোনো বিচলন শক্তি নেই। কম্পন বলতে কি বলা হচ্ছে এখানে, কথাটা কি বলা হচ্ছে বলো দেখি। না, ধরো একটা কণা আর একটা কণার যখন কাছাকাছি আসছে তখন তাদের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে, সেই ধাক্কার ফলে সেই কম্পনটাকে বোঝানো হচ্ছে আর কি। বা ধরো কোন একটা নর্মাল একটা সলিড পদার্থ নিলে তুমি তুমি তাকে আঘাত করলে, আঘাত করলে কি হবে, কঠিন পদার্থ ভেঙে ছোট ছোট সলিডে পরিণত হবে। তাহলে এই যে ছোট ছোট কণায়, তার মধ্যেও তো কণাগুলো আছে নিচে ছোট ছোট কণা টুকরোর মধ্যে, তার মধ্যেও কণাগুলো কিন্তু সলিড আছে। তাই সেই সলিডের কণাগুলোর মধ্যেও কিন্তু কণাগুলো খুব কাছাকাছি থাকে। অর্থাৎ এখানে কম্পন কথার অর্থ হচ্ছে কণাগুলো কি হচ্ছে, অ্যাট্রাকশন দরুন একটা কণা আরেকটা কণার প্রতি যে আকর্ষণ হয়ে তারা পরস্পরের কাছাকাছি আসছে, কাছাকাছি আসার ফলে কি হচ্ছে, তারা পরস্পর অ্যাট্রাকটিভ হচ্ছে, অ্যাট্রাকটিভ হওয়ার জন্য কি হচ্ছে, তারা পরস্পরের সলিড শেপ তৈরি করছে। এই কণাগুলোকে আমরা কম্পন হিসাবে ধরছি। অর্থাৎ এখানে কণাগুলোর কোনো গতিশক্তি থাকে না, অর্থাৎ ছোটাছুটি করে না, তারা একটা কণা আরেকটা কণার প্রতি যে আকর্ষণ বলের মাধ্যমে যে আঘাত করছে সেটাকে আমরা কিন্তু কম্পন বলবো এখানে। ক্লিয়ার? এবার দেখো, কঠিন পদার্থের কণাগুলি ঘন সন্নিবিশিষ্ট হওয়ার কারণে প্রবাহিত হয় না। কথাটা ঠিক, যে গ্যাসীয় কণাগুলোর ডিস্টেন্স অনেকটা বেশি ছিল বলে সে কিন্তু এদিক সেদিক ছুটে বেড়াচ্ছিল। যেমন আমরা ব্রাউনীয় গতি পড়বো আমরা পরবর্তীকালে, যখন আমরা যেখানে গ্যাসটা পড়াবো বা লিকুইডটা পড়াবো সেখানে পড়বো আমরা যে ব্রাউনীয় গতি, যেখানে কণাগুলো ইতস্তত কিন্তু ছুটে বেড়ায়। তো যাই হোক, এখানে দেখো যে কঠিন পদার্থগুলো এতটা ঘনত্ব বেশি থাকে যার জন্য কণাগুলো এক স্থান থেকে আরেকটা স্থানে যেতে পারে না। কারণ কি না, একটা কণা আরেকটা কণার প্রতি আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু কঠিন পদার্থের বৈশিষ্ট্য। বুঝতে পারলাম কি বলছি? চলো এবার আমরা কঠিন পদার্থের শ্রেণী বিন্যাস করব, যে কঠিন পদার্থকে কয়টি ভাগে ভাগ করব আমরা। কঠিন পদার্থকে সচরাচর আমরা দুটি ভাগে ভাগ করব। কি কি না, একটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, আরেকটা বলবো আমরা কি অনিয়তাকার কঠিন পদার্থ। যেটাকে কেলাসাকার কঠিন পদার্থ বলবো সেটাকে আমরা কি বলবো, ক্রিস্টালিন বলবো। আমরা কি বলবো, ক্রিস্টালিন বলবো। আর অনিয়তকার পদার্থকে আমরা কি বলবো, অ্যামরফোস বলবো আমরা, অ্যামরফোস বলবো আমরা। অর্থাৎ কেলাসাকার পদার্থ আর এটা হচ্ছে অনিয়তকার পদার্থ। অর্থাৎ কেলাসাকার কঠিন পদার্থ আর অনিয়তকার কঠিন পদার্থ, এই দুটো ভাবে কিন্তু বা এই দুটো ভাগে আমরা ভাগ করব কঠিন পদার্থকে। ঠিক আছে? তো আমরা একটা একটা টপিক নিয়ে আলোচনা করি। ফার্স্ট আমরা চলো কি পড়বো না, কেলাসাকার কঠিন পদার্থ কাকে বলে। আমি নরমালি একটা একটু এখানে এক্সাম্পল দিয়ে যাই, বা একটা এক্সাম্পল জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে যাই, আমি আবার নেক্সট স্লাইডে যখন যাব সেখানে আবার পড়বো। দেখো, কেলাসাকার কঠিন পদার্থ বা যেটা ক্রিস্টালিন বলা হয়, এই সব কণাগুলির ক্ষেত্রে নির্দিষ্ট একটা আকার বা আয়তন, একটা শেপ থাকে এবং কণাগুলো একটা সমান্তরাল ভাবে কণাগুলো সাজানো থাকে। যেমন তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এই যে ক্রিস্টালিন কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো একটা কণা আর একটা কণা পর 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 কিন্তু একটা নির্দিষ্ট লেয়ারে কিন্তু সাজানো থাকে এবং কণাগুলো খুব কাছাকাছি থাকে। কারণ কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো আমি বলেছিলাম কিন্তু খুব কাছাকাছি থাকার চেষ্টা করে। তো যাই হোক, আর অনিয়তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, এদের কিন্তু নির্দিষ্ট আকার আয়তন বা শেপ থাকে না। অর্থাৎ কণাগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এদের কেলাসাকার কঠিন পদার্থের মতো অনিয়তাকার কঠিন পদার্থ কিন্তু পরপর কণাগুলো সাজানো থাকে না, তারা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে একটা এক্সাম্পল বা একটা ছবি দিয়েছি যে কণাগুলো কিভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছ এলোমেলো ভাবে সাজানো আছে, কিন্তু কণাগুলো খুব পরস্পরের কাছাকাছি আছে, কিন্তু কাছাকাছি এলোমেলো ভাবে সাজানো আছে, মানে বিন্যাস ভাবে সাজানো নেই। যেখানে আমরা ক্রিস্টালিন বা কেলাসাকার কঠিন পদার্থকে দেখছিলাম যে পরপর পরপর কিন্তু সাজানো ছিল। ক্লিয়ার? তো চলো আমরা দেখে নিই যে কেলাসাকার কঠিন পদার্থ আর অনিয়তাকার কঠিন পদার্থ কাকে বলে। তো ফার্স্ট চলো আমরা কেলাসাকার কঠিন পদার্থ কাকে বলবো আমরা। দেখো, যাদের নির্দিষ্ট আকার আছে এবং গলনাঙ্ক ও নীলতাপ বিশিষ্ট যেসব কঠিন পদার্থের কণাগুলো, যেটা কণা বলতে আমরা কি বলবো এখানে, অণু বলবো, পরমাণু বলবো বা আয়ন বলবো, তারা বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকে এবং নিয়মিত ও
সুশৃঙ্খলা ভাবে বিন্যস্ত থাকে এবং পুনরাবৃত্তি ত্রিমাত্রিক গঠন করে এবং গঠন করে একটা 3 ডাইমেনশনাল একটা কি করে না একটা স্ট্রাকচার তৈরি করে, সেটাকেই আমরা কি বলবো কেলাসাকার কঠিন পদার্থ বলবো আমরা। কি বললাম বুঝতে পেরেছো তো? তাহলে আবার বলছি আমি, দেখো না নির্দিষ্ট আকার আয়তন থাকবে, অর্থাৎ নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে এবং কণাগুলো কি হচ্ছে না পরপর 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 সাজানো থাকবে, অর্থাৎ পুনরাবৃত্ত ত্রিমাত্রিক গঠন তৈরি করবে, শৃঙ্খলাভাবে বিন্যস্ত থাকবে। কি বললাম বুঝতে পেরেছো তো? এবং একটা কথা বলছি যে তাদেরকে একটা বহু মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমি বাড়াতে পারবো কণাগুলোকে সাজিয়ে সাজিয়ে, তাকেই আমরা কি বলবো কেলাসাকার কঠিন পদার্থ বলবো আমরা। দেখো দেখে নি আমরা, দেখো নির্দিষ্ট আকার গলনাঙ্ক ও নীলতা বিশিষ্ট যেসব কঠিন পদার্থের কণাগুলো, যেখানে কণা বলতে এখানে বলবো আমরা অণু, পরমাণু বা আয়নের কথা এখানে বলবো, বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে বা নির্দিষ্ট নিয়মিত এবং সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত থাকে, পুনরাবৃত্ত ত্রিমাত্রিক গঠন একক দ্বারা সজ্জিত থাকে, তাদেরকে আমরা কি বলবো না কেলাসাকার কঠিন পদার্থ বলবো। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে কেলাসাকার কঠিন পদার্থ তাকেই বলবো আমরা না যাদের নির্দিষ্ট আকার আয়তন আছে, অর্থাৎ জ্যামিতিক নির্দিষ্ট আকার আছে এবং উপাদান কণাগুলোকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমি বাড়িয়ে নিয়ে যেতে পারবো এবং কণাগুলো একটা ত্রিমাত্রিক ভাবে সাজানো থাকে, তাকেই আমরা কি বলবো কেলাসাকার কঠিন পদার্থ। যেমন আমি একটা এক্সাম্পল, যাতে 3 ডাইমেনশনাল ভাবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখতে পাচ্ছ এটাকে ক্রিস্টালিন বলবো বা কেলাসাকার কঠিন পদার্থ বলবো। এখানে কণাগুলো দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট আকারে সজ্জিত আছে, দেখো পরপর পরপর একটা নির্দিষ্ট আকারে সজ্জিত আছে। যেমন এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো, যেমন হীরক, সোডিয়াম ক্লোরাইড বা সুক্রোজ, এগুলো কিন্তু কি বলবো না কেলাসাকার কঠিন পদার্থ। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো তো? এই কঠিন কেলাসাকার কঠিন পদার্থকে আমরা কি বলবো না অ্যানাইসোট্রপিক প্রকৃতি বা অসমসারক বলবো। এই অসমসারক বা অ্যানাইসোট্রপিক কথাটাই অর্থ হলো, আমরা এখন একটা বলেছিলাম না যে কণাগুলো বা কেলাসাকার কঠিন পদার্থগুলো কি করে না তারা তড়িৎ বা বিভিন্ন যে কন্ডিশন গুলো বলছিলাম, ফ্লুইড বলো বা তাপ বলো বা তড়িৎ পরিবাহিতা বলো, এদের উপর কিন্তু নির্ভর করে। তাহলে কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এইগুলোর উপর কিন্তু নির্ভর করে না বা এই কন্ডিশন গুলো কিন্তু নির্ভর করে না। তারা কোনো একটা সলিউশনে যখন আমি অ্যাড করে দিব, সেই সলিউশন অনুযায়ী তখন তারা কিন্তু কি হবে না যুক্ত হয়ে তারা নরমালি সেই কন্ডিশন গুলো নিতে পারবে। যেমন ধরো চিনি বা ধরো লবণ, লবণকে আমি জলে মিশাবো, তাহলে ওই জলটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে। নরমালি লবণ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে ঠিক, কিন্তু সলিউশনে মেশানোর পর এমনি ধরো লবণকে আমরা কি তড়িৎ পরিবহন করতে পারবে না? পারবে, কিন্তু সলিউশনে যতটা ক্লিয়ারলি ভাবে তারা তড়িৎ পরিবহন করতে পারবে, পরিবাহিতা করতে পারবে বা কন্ডাক্ট্যান্স যাকে বলবো আমরা, সেটাকে আমরা কি বলবো অসমসারক বা অ্যানাইসোট্রপিক প্রকৃতি বলবো আমরা কাকে না কেলাসাকার কঠিন পদার্থকে। চলো নেক্সট চলো আমরা দেখতে পাচ্ছি অনিয়তকার কঠিন পদার্থ। অনিয়ত কঠিন পদার্থ বলতে কি বলা আছে বলো দেখি না, এই অনিয়ত কঠিন পদার্থের ক্ষেত্রে এদের নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই, এদের নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই কণাগুলো, অর্থাৎ নির্দিষ্ট জ্যামিতি আকার নেই, তারা এলোমেলো ভাবে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে কণাগুলো থাকে। যেরকম কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে কি দেখেছিলাম, কণাগুলো একটা নির্দিষ্ট লেয়ারে সাজানো ছিল, কিন্তু অনিয়তকার কঠিন পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকার সাজানো থাকবে না, তারা এলোমেলো ভাবে বিন্যস্ত থাকবে এবং এদের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। যেমন দেখতে পাচ্ছ এখানে যে কণাগুলো কিভাবে সাজানো আছে, 3 ডাইমেনশনাল ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কণাগুলো কিন্তু এলোমেলো আছে কিন্তু কাছাকাছি আছে। যেমন এক্সাম্পল হিসাবে আমরা কি বলবো না কাঁচ, মোম, রাবার, প্লাস্টিক প্রভৃতি, এগুলো হচ্ছে কি না অনিয়তকার কঠিন পদার্থ, কারণ এদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই। এই প্রকার কঠিন পদার্থকে অসারক প্রকৃতি বলবো আমরা। তরল পদার্থের সাথে সাদৃশ্য থাকায় কিছু অনিয়তকার কঠিন পদার্থ যেমন হচ্ছে কাঁচ অতি শীতলকৃত সান্দ্র তরল বলা হয়, মানে হচ্ছে সুপার কুলটেড ভিসকাস লিকুইড বলবো আমরা, অতি শীতলীকৃত সান্দ্র তরল বলবো আমরা। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? তাহলে অনিয়ত কঠিন পদার্থ বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, অর্থাৎ তারা কণাগুলো কিন্তু সুসজ্জিত ভাবে বা সুনির্দিষ্ট ভাবে কিন্তু সাজানো থাকে না, কণাগুলো কি হয় না এটা এলোমেলো ভাবে থাকে, তো সেটাকেই আমরা কি বলবো আমরা অনিয়তাকার
কঠিন পদার্থ বলবো আমরা। বুঝতে পারছি কি বলছি? ক্লিয়ার? চলো এবার হচ্ছে দেখো কেলাসের বা কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণী বিন্যাস করবো আমরা। দেখো একটা কণার মধ্যে যে এই যে আকর্ষণ বল যে কাজ করছে, এই আকর্ষণ বলের ভিত্তিতে কণাগুলোকে আমরা চারটি প্রকারে ভাগ করব। কাকে না কেলাসাকার কঠিন পদার্থকে। কি কি না একটা বলবো আমরা আণবিক কেলাসাকার কঠিন, আয়নীয় কেলাসাকার কঠিন, সমযোজী আর হচ্ছে কি ধাতব। কি বললাম বুঝতে পেরেছো তো? তাহলে এই চারটা ভাগে আমরা ভাগ করব না দুটি কণার মধ্যে আকর্ষণের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কি না আণবিক কেলাসাকার কঠিন, আয়নীয় কেলাসাকার কঠিন আর সমযোজী কেলাস কঠিন আর ধাতব কেলাসাকার কঠিন। ঠিক আছে? তারপর আমরা আণবিক কেলাসকে আমরা আবার দুটি ভাগে ভাগ করব। কি কি না অধ্রুবীয় আণবিক, ধ্রুবীয় আণবিক আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আমরা নেক্সট ক্লাসে এই টপিক গুলো কিন্তু আমরা আলোচনা করব যে এই ছোট পাড়ায় যে আণবিক কেলাসাকার কঠিন পদার্থ অর্থাৎ কেলাসাকার কঠিন পদার্থের ভাগগুলো বললাম, এই ক্লাসটা আমরা কিন্তু নেক্সট ক্লাসে গিয়ে জানবো। এবং নেক্সট ক্লাসে খুব ইম্পর্টেন্ট টপিক জানবো, যেখানে কেলাস পড়বো, ইউনিট সেল বলবো। আমরা কিন্তু 3 ডাইমেনশনাল ভাবে ইমেজ দেখিয়ে তোমাদের কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করব আমরা। ঠিক আছে? তাহলে আজকে কিন্তু আমি এই পর্যন্ত স্টপ রাখছি। নেক্সট ক্লাসে কিন্তু আমরা কেলাসাকার কঠিন পদার্থের কিন্তু একটা ক্লাস ভিডিও আমি নিয়ে আসবো। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। আজকের ক্লাস কিন্তু এই পর্যন্ত, নেক্সট ক্লাস কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে।